নির্বাচন নিয়ে সৃষ্ট সংশয়ে ব্যাহত হতে পারে গণতান্ত্রিক যাত্রা, শঙ্কা তারেক রহমানের। শিগগিরই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। শাপলাকলি প্রতীক হিসেবে মেনে নিল এনসিপি। ৩০০ আসনেই ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বললেন নাসির উদ্দিন। সংকট সমাধানে বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব জামায়াতের। কোন দলকে খুশি করার দায়িত্ব নয় ডক্টর ইউনূসের মন্তব্য নেতাদের। দেশের বর্তমান সংকটের দায় অন্তর্বর্তী সরকারের। জনগণের কথা না ভেবে কিছু দলের চাপে সিদ্ধান্ত বদলের সমালোচনায় রাজনীতিকরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ ৪ আসামির বিচার শুরু। সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং যুক্তরাজ্যের ট্রেনে ছুরি হামলায় আহত অন্তত ১০, এর মধ্যে ৯ জনের অবস্থায় আশঙ্কাজনক। ২ জনকে আটক করল পুলিশ। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম। সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে পারে, এমন আশঙ্কা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে সোচ্চার হতে পারে অগণতান্ত্রিক শক্তি। এ সময় ৩০০ আসনে শিগগিরই দলের প্রার্থী ঘোষণা করার কথা জানান তারেক রহমান। বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ক্লিক করুন প্রাইমারি মেম্বারশিপ ফি। প্রবাসের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বিএনপি। আজ বিএনপির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির শীর্ষ নেতারা বলেন, এই ধরনের কার্যক্রম দলকে আধুনিকায়নের পাশাপাশি নিশ্চিত করবে স্বচ্ছতা। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বিএনপি নতুন ধ্যান ধারণার উদ্ভাবক। বিএনপির নামে পরিকল্পিত অপপ্রচার হচ্ছে জানিয়ে প্রযুক্তির সাথে তাল মেলানোর পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সরব হতে নেতাকর্মীদের আহ্বান জানান দলের মহাসচিব। আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে। নির্বাচন নিয়ে জনমনের সংশয়ের পরিণতি খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। এ সময় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। দল যাকেই যে আসনে নমিনেশন দেবে বা দেয়, অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। তারেক রহমান আরো বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার করা হচ্ছে। এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আপনাদের নিজেদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকলি অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। নির্বাচনে ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করে দলটি। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বৃহত্তর স্বার্থে শাপলাকলি নিচ্ছে এনসিপি। তার অভিযোগ, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করেছে। হুঁশিয়ারি দেন, এনসিপির ওপর আঘাত আসলে বসে থাকবেন না তারা। শেষ পর্যন্ত প্রতীক নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হলো। অবশেষে শাপলাকলিকে প্রতীক হিসেবে মেনে নিয়েছে এনসিপি। নিবন্ধনের শুরু থেকে দলটি দাবি করে আসছিল শাপলা বা সাদা শাপলা তাদের চাই। তবে এনসিপিকে কোনোভাবে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, বরাবরই এমন অনড় অবস্থানে ছিল নির্বাচন কমিশন।
তবে ইসি তাদের সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে 50টি প্রতীকের তালিকায় আরও 3টি প্রতীক সংযুক্ত করে একটি গেজেট প্রকাশ করে, যেখানে এনসিপিকে শাপলার কলি প্রতীক দেওয়া হয়। শুরুতে তা প্রত্যাখ্যান করে এনসিপি। তবে রোববার দুপুরে দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে সিসির সাথে। বৈঠক শেষে শাপলাকলি প্রতীক মেনে নেওয়ার কথা জানান দলটির সদস্যরা। আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে, সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলাকলি। জানান 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। ধানের শীষ আর শাপলাকলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করেন তিনি। নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার 12,76,12,384 জন। সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সচিব আক্তার আহমেদ। ভোটার তালিকায় যে 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে আলোচনার প্রস্তাব দিয়েছে জামায়াত। দলটির শীর্ষ নেতারা বলেন, মানুষ সমঝোতা চায়, বিএনপির সাথে কোনোভাবেই বিরোধিতায় জড়াবে না জামায়াত। সন্ধ্যায় রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। এর আগে দুপুরে আরেক আলোচনা অনুষ্ঠানে নেতারা বলেন, কোনো রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব ডক্টর ইউনূসের নয়, তার কাজ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রবিবার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে 28 অক্টোবর থেকে 5 আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আমরা এবার দেখতে চাই সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন করে যারা ফ্যাসিবাদ তৈরি করতে চায় তারা এখনো একইভাবে ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট হতে হবে, হতে হবে, হতে হবে। আগামী দিনে যেনতেনভাবে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার দেশটিকে আবারও ফ্যাসিবাদের দিকে ভিন্ন কায়দায় নিয়ে যাবে। বিএনপি গোপনে আবারও স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা করছে, এমন মন্তব্য করেন দলটির নায়েবে আমির। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? নতুন করে ফ্যাসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। এছাড়াও প্রধান উপদেষ্টার বিভিন্ন কাজের সমালোচনা করে ডাক্তার তাহের বলেন, কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব ডক্টর ইউনূসের কাজ না। কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা। মানুষ আছে, কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন, তাহলে পুরা বিশ্বটি এক ধরনের অনিশ্চয়তা, ধোঁয়াশা, জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে জনগণকে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই সুন্দর নির্বাচনের ব্যবস্থার উপর জোর দলটির। হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোঁস করে উঠছে এবং অগ্নিশর্মা মূর্তি, ওটা আমাদেরকে বিস্মিত হয়েছে। বিএনপি যে বলছে জামাতকে ব্যান করতো, জামাত যদি 91 আগে ব্যান করতো, তাহলে বিএনপি কিভাবে সরকার গঠন করতো জামাতের সহযোগিতায়? এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই। এদিকে দলটিতে 2026 থেকে 2028 সালের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলার নীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতারা। তারা বলছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার কথা না ভেবে কিছু দলের চাপে সিদ্ধান্ত বদল করেছে, যা বর্তমান সংকটের বড় কারণ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এবি পার্টি আপ বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।
বক্তারা বলেন, পুরনো পথে নতুন বন্দোবস্ত বাস্তবায়ন হয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও দেশের প্রশ্নে রাষ্ট্র সংস্কারে রাজনীতির জন্য এক হয়ে কাজ করতে হবে। একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য আমাদের সবাইকে ইকোসিস্টেম ঠিক করতে হবে, যে প্রত্যেক জায়গায় যে ডিসি থাকবে সে ইম্পার্শিয়াল হবে। আমাদের দলগুলো নিজেদের উপর আস্থা রাখেন না, ওইখানে আস্থাহীনতা আছে, স্বল্প আস্থা আছে। 16 বছরে যারা মানুষকে মানুষ মনে করে নাই তাদেরকে প্রাসঙ্গিক করে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, তা তো হবে না, তো আমরা হতে দেব না। আইনের শাসন না থাকা এবং বৈষম্যের অর্থনৈতিক ব্যবস্থার কারণে বাংলাদেশে সব শ্রেণীর মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। এক ধরনের মানুষ আসলে লুটপাটটা করার জন্যই রাজনীতিটা করে, আরেক ধরনের মানুষ হয় পরিস্থিতি অনুযায়ী বাধ্য হয়ে এখানে আশ্রয় নেয়, কিংবা কেউ আসলে ওটার মাধ্যমেই এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবে এরকম বিশ্বাস থেকেও যায়। লড়াই করবার সময় শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আর ভোগ করবার সময় শুধু রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল। এই বন্দোবস্ত হয়ে বাংলাদেশের রাজনীতিকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো সমঝোতার মাধ্যমে হবে না। কোনো কামরায় বসে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আপনি একটা চুক্তি স্বাক্ষর করে এটা নতুন বন্দোবস্ত হয় না। এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই। বিএনপির চাপে উনি কিছুক্ষণ ডানে ছুটেন, জামাতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছুটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকেও উঠতে চেষ্টা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না হলে দেশের কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন বক্তারা। আমাদের শহীদদের রক্ত, আহতদের রক্ত আপনাদেরকে কখনো মুক্তি দিবে না। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকাল জরুরি সংবাদ সম্মেলন করবে অন্তর্বর্তী সরকার। দুপুর 12টায় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে হবে এই সম্মেলন। তবে এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অন্য কেউ বক্তব্য রাখবেন তা নিশ্চিত জানা যায়নি। প্রধান উপদেষ্টা কার্যালয়ের এই সংবাদ সম্মেলন এরই মধ্যে গুরুত্ব পাচ্ছে গণমাধ্যম সহ বিভিন্ন মহলে। এতে জুলাই সনদের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসতে পারে বলে জানা গেছে। এছাড়া জাতীয় নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়ে উঠে আসতে পারে। মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 4 আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেয়। মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কুষ্টিয়ায় 7 জনকে হত্যা সহ 8টি অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী 30শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আগামী বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর, এই কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। ভোটের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারণ করা, তবে 2 অংশের একসাথে ইজতেমা হওয়ার সুযোগ নেই বলেও জানান ধর্ম উপদেষ্টা। আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি, যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। রাজধানীর উত্তর বাড্ডার একটি ভবনের নিচতলার গোডাউন থেকে এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা ওই ভবনে স্থাপিত একটি মাদ্রাসার কেয়ারটেকার এবং পরিচ্ছন্ন কর্মী ছিলেন। 25শে অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তারা। পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড়ের এ ভবনের নিচতলার গোডাউনে রবিবার সকালে দেখা মেলে এক নারী ও পুরুষের গলিত মরদেহ। এলাকাবাসী জানায়, কিছুদিন ধরে ভবনটির আশপাশে তীব্র গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের অভিযোগের মুখে বাড়ি পরিষ্কার করতে গিয়ে 3তলা ভবনের নিচতলার গুদামে তাদের অর্ধগলিত লাশ দেখতে পান বাড়িওয়ালা। আজকে সকালে গোডাউনে প্রচন্ড রকম গন্ধ আসতেছে দেখে ওই কেয়ারটেকারে বললো খুলে দেখতে। ওই চাবি নিয়ে এসে দেখেছে, খুলে দেখছে অন্ধকার, লাইট জ্বালানোর পরে দারোয়ান একা ছিল। ওই কেয়ারটেকার একা যে দেখেছে 2টা লাশ পড়ে আছে, একটা ছেলে, মহিলা, একটা পুরুষ।
তো ওই 2টা লাশের মধ্যে 2জনে বস্ত্রহীন ছিল। মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম। তিনি ভবনটির 3য় তলায় থাকা ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। নিহত নারীর নাম শাকিলা। তিনিও একই মাদ্রাসায় পরিচ্ছন্নতার কাজ করতেন। আয়া দেখছি গেলে যে পুলিশে আমাকে দেখাইছে, লাস্টে যখন গাড়িতে উঠে নিয়ে যায় আমার দেখাইছে যে এটা আমার বাইক কিনা, তখন চিনা যায় না, পয়সা গেছে একবারে পোকটোক হয়ে গেছে, আর আমি চিনতে পারিনি ভালো করে আর কি। পুরা বিষয়টা আমি মনে করি মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে দায়ী থাকতে পারে, সুষ্ঠু তদন্ত হোক এবং যে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হুজুররা খবর দিয়ে ছেলের পক্ষের মানুষ আছে, ছেলের পক্ষে তো বললেছে ভাই হয়েছে আইসিরান করতেছে দেন গো মা, আমরাও সে ভাই ভাই না, আপনারও মায়া ভাই না, আমরা সবাই চেষ্টা করি যেখানে আছে ডরাই আছে ওই কথা বিক্রি রয়েছে। পুলিশ জানায় লাশগুলো গলে যাওয়ায় শরীরের কোনো ক্ষত ছিল কিনা তা বোঝা যাচ্ছে না। কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা যাবে ময়না তদন্তের পর। বাড়ির নিচতলায় মরদেহটা পাওয়া গেছে। আর মেয়েটা ওই বিল্ডিং 3তলা বাড়ি, ওই বাড়ির 3তলায় একটা মাদ্রাসা ভাড়া ছিল, ওই ভাড়া মাদ্রাসায় সে বুয়ার কাজ করত। আর ছেলেটা ওই বাড়ির কেয়ারটেকারের চাকরি করত। মৃতদেহ 2টাকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং ওখানে পোস্টমর্টম হবে। মামলা প্রক্রিয়াধীন আছে, মামলা রুজু হবে এবং আমরা তদন্তে অলরেডি আমাদের টিম কাজ করতেছে। মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শুভ খান, ডিবিসি নিউজ। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে যেতে চাইলে হাইকোর্ট মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, লাখো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষককে অবহেলা করছে সরকার। জাতীয়করণের ঘোষণা দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 92, মাগুরা 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি কতটা সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এই আসনটি দখল করতে পারেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই যে বিষয়টা সবসময় প্রত্যেকে, আপনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন, ভাইরাল হয়েছেন, সেটা আসলে কতটুকু এই ভোটের মাঠে কতটুকু সহযোগিতা করবে আপনাকে? দেখেন, যারা কাজ করে তাদেরকে নিয়ে মানুষ বলে যে কাজ করতেছে। ঢাকার রাজপথে দীর্ঘ 17 বছর যাবৎ যত কাজ করেছি, সবসময় চেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের গুড বুকের তালিকায় যেন 1 নম্বরে থাকি। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আন্দোলন চাচ্ছে, 1 নম্বরে থাকার চেষ্টা করেছি। মার্কিং দেওয়ার মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। মাগুরার রাজনীতিতে যখন মাগুরার সবার সাথে, মাগুরা তো আমার বাড়ি, সবার সাথে আমার নিবিড় একটা যোগাযোগ ছিল। মাগুরার রাজনীতিতে যখন নির্বাচন করতে চেয়েছি, মাগুরার রাজনীতিতে আমি এবং কাজী সালিমুল হক কামাল, মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য, দুজনে একসাথে মোহাম্মদপুরে সমাবেশ করেছি। মোহাম্মদপুরের সমাবেশে 1,20,000-এর মতো মানুষ হয়েছে শুধু একটা উপজেলায়। মানুষ, মহিলারা, পুরুষরা সকলে মিলে, পুরো মাগুরা জেলার মানুষ বলেছে যে এত বড় সমাবেশ মোহাম্মদপুরের মানুষ আগে কখনো দেখে নাই। এই শালিখার মাটিতে সমাবেশ করেছি, পাশের মাঠে। তারা বলেছে যে শালিখার মাটিতে এর আগে এত বড় সমাবেশ হয়নি। 2টা মিছিল করেছি শালিকা এবং মোহাম্মদপুরে। মানুষ এর আগে আমলিগ বিএনপি যে বলেন কোনো দলে এত বড় মিছিল হয়। নিজেকে কি যোগ্য মনে করছেন কিনা? অবশ্যই নিজেকে যোগ্য মনে করতেছি। বিএনপি যে কটা ক্রাইটেরিয়া দিয়েছে সব কটাতেই আমি জিপিএ 5 পাবো, সব কটাতে আমি জিপিএ 5 পাবো। কারণ আমার রয়েছে আন্দোলনের ভূমিকা, আমি খেয়েছি গুলি, আমি খেটেছি রিমান্ড, আমি খেটেছি জেল। আমাকে নিয়ে
শেখ হাসিনা প্রত্যেকটা দিন তার মাথার ঘুম হারাম হয়ে যেত, এবং শেখ হাসিনার পেটোয়া বাহিনী যত মানুষ ছিল তাদের মাথার ঘুম হারাম হয়ে গেছে। এই যে মাগুরা 2 আসনের রাজনীতিতে আমি এবং কাজী সালিমুল হক কামাল রাস্তায় বেরোলে জনসমাবেশ হয়। আপনি তো ডিবিসি এক্সপ্রেসের আজকে 4-5টা প্রোগ্রাম করেছেন মাগুরায়, এরকম একটা প্রোগ্রাম আপনি পেয়েছেন কিনা? এটা কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু লাস্টে। দলের নেতৃবৃন্দরাই আপনার প্রতি হলে হবে সাধারণ আমার দলের নেতৃবৃন্দ তো আছেই, সাধারণ মানুষ বলতেছে যে আমি যেখানেই যাই সেখানেই বলে যে আপনি এবং কাজী সালিমুল হক কামাল এখান থেকে মনোনয়ন পাইলেই শুধু আপনাদের পাশ করা সম্ভব, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম একটা 2টা গ্রামে, আসবা এবং বড়ইচারা, ওইখানে 100% হিন্দু ভোটার, 100%, 99% না কিন্তু 100% হিন্দু ভোটার। প্রত্যেকটা মানুষ বলছে যে এই আসনে ওরা কিন্তু হিন্দু, একদম 100% হিন্দু, বলতেছে এই আসনে যদি আপনি এবং কাজী সালিমুল হক কামাল যে কোনো একজন মনোনয়ন পেলেই শুধু এই আসন উদ্ধার করা সম্ভব, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব। কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান? এইখানে প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই এলাকা খুবই হতদরিদ্র এলাকা, এখানে অবহেলিত এলাকা। এই এলাকা থেকে যারা দীর্ঘ 17 বছর যাবৎ ছিল তারা ওরকম কোনো উন্নয়ন করে নাই। এই এলাকা থেকে মানে বেকারত্ব এত বেশি, আমি বেকারত্বটাকে দূর করতে চাই, রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই, আমাদের যে নদী নালাগুলো আছে সেই নদী নালাগুলোকে কাজ করতে চাই। এই এলাকাতে গ্যাস সংযোগ এনে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে পরিণত করতে চাই, যাতে আমার প্রথম টার্গেট হবে বেকারত্ব দূর করা। একজন পরিবারে যদি একটা করে চাকরি হয় তাহলে ওই পরিবারটা বেঁচে যাবে, একটা পরিবারে যদি 2টা চাকরি হয় তাহলে ওই পরিবারটা একটু ভালো থাকার চেষ্টা করবে। আমি চাই এখানে মাদক মুক্ত একটা সমাজ করতে, যাতে পরিবেশটা সুন্দর থাকে, শিক্ষার মান যাতে ভালো থাকে, স্কুল কলেজ মাদ্রাসা মন্দির এইগুলা নিয়ে আমার অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আমি এই এলাকার ছেলে, এই এলাকার মানুষের সাথে আমার জীবনটা শেষ জীবন কাটাইতে চাই, আমি এই এলাকায় থেকে রাজনীতি করতে চাই। ছোট জামাত কি বড় শক্তিশালী প্রতিপক্ষ দল হিসেবে মানছেন কিনা? জামাত কি প্রতিপক্ষ দল হিসেবে শক্তিশালী? আমি জামাতকে কোনো প্রতিপক্ষ মনে করতেছি না। মানুষ বলে যে এই আসনে যদি কাজী সালিমুল হক কামাল, রবিউল ইসলাম নয়ন বাদে কোনো মনোনয়ন দিলে সেক্ষেত্রে হয়তো জামাতের কিছুটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমরা 2 জনের একজন মনোনয়ন পেলে জামাত এখানে বাজেয়াপ্ত হবে, মানে আপনার ওই যে ওটা কি বলে কিছুই পাবে না। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে নড়াইল 1 এবং নড়াইল 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর ইলেকশন এক্সপ্রেসে। ধীরে ধীরে বাড়ছে উত্তরের হিমেল হাওয়া, কমছে তাপমাত্রা, সেই সঙ্গে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলা দিনাজপুরে নভেম্বরের শুরুতেই বৃষ্টি আর হালকা বাতাস শীতের সংকেত দিচ্ছে, তাপমাত্রাও কমতে শুরু করেছে। সূর্যের দেখা নেই গত বৃহস্পতিবার থেকে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সকাল ও সন্ধ্যায় থাকছে ঘন কুয়াশা। শীতের পোশাক পরে বের হচ্ছেন অনেকেই। ঠান্ডাটা আগাম পড়ে যাচ্ছে মনে হচ্ছে, এখন যে আবহাওয়া, এই আবহাওয়ায় অনেকেই গরমের মানে ঠান্ডার যে কাপড়, গরম কাপড়, সে গরম কাপড় পরতেছে। বৃষ্টির কারণে একটু ঠান্ডা অনুভূতিটা একটু বেশি। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দিনাজপুরে আগেভাগে শীত অনুভূত হয়। সূর্যের দেখা না মেলায় হঠাৎ করে ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা পড়ছে। ঠান্ডা এই বৃষ্টিতে নামে যাবে, আর মনে হচ্ছে ঠান্ডা বুকের মধ্যে লাগতেছে বাতাসটা। ঠান্ডা পড়ে আছে, আর আমরা বুঝতে পারতেছি যে খুব শীঘ্রই শীত চলে আসবে। আশা করছি পড়বো, কারণ শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে শীতও আমরা অনুভব করতেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে এমন বৈরী আবহাওয়া কেটে গেলেই দেখা মিলবে সূর্যের। কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে বাড়তে থাকবে শীত। ঘূর্ণিঝড় মন্থার কারণে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেখানে ঘন মেঘের সঞ্চার রয়েছে। গত 24 ঘন্টায় দিনাজপুরে 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, সেই সাথে শীতের যে মৃদু শীতের যে অনুভূতি সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের মধ্যে সুস্থ থাকতে সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।